আজকে যে বইটা নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা মারতে বসেছি, আমি জানি না এই বইটা ইতিমধ্যে যারা পড়েছেন তাদের বইটা পড়ার পর কেমন ফিলিংস হয়েছে। এটুকু আমার অভিজ্ঞতা আমি বলি, বইটা শেষ করার পরে আমার দু চোখে ভর্তি জল ছিল এবং কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এটা ফিকশন হয়তো আছে এর মধ্যে, লেখক হয়তো কিছু ক্ষেত্রে কল্পনার আশ্রয় নিয়েছেন। একটা চরিত্র একজন মানুষের জীবনকে বর্ণনা করতে গিয়ে, কিন্তু বেসিক্যালি এটা আত্মজীবনী বলা যেতে পারে, আত্মজীবনী নয়, জীবনী বলা যেতে পারে। কামু মুখোপাধ্যায়কে নিশ্চয়ই অনেকেই চেনেন, আবার অনেকেই হয়তো এই প্রজন্মের আছে যারা চেনেন না বা দেখেছেন সেইভাবে খেয়াল করেননি। সোনার কেল্লা দেখেছেন? সোনার কেল্লায় সেই নকল ডাক্তার হাজরার যে সহযোগী ছিল, ভূপর্যটক মন্দার বোস, মনে পড়ছে? তিনি মানে জীবনে বলতে গেলে অত গুরুত্বপূর্ণ রোল বোধহয়, মানে অতটা যার স্ক্রিন প্রেজেন্স ছিল ওটাই করেছিলেন, কিন্তু একজন অসাধারণ অভিনেতা। বিচিত্র তার জীবন, আর সেই জীবনের কথাই তুলে ধরেছেন লেখক দীপারুণ ভট্টাচার্য ম্যাজিক হলেও সত্যি এই বইটার মধ্যে দিয়ে। কামু মুখোপাধ্যায়ের বর্ণময় আখ্যান, ওনার পুরো নাম ছিল কামাখ্যা প্রসাদ মুখোপাধ্যায়, সংক্ষেপে কামু, মানে কামাখ্যা প্রসাদের কা আর মুখোপাধ্যায়ের মু। তো সেই কামু মুখোপাধ্যায়ের জীবন বিচিত্র। বিভিন্ন মানুষের জীবন বিভিন্ন রকম খাতে বয়, কখনো আমরা জানতে পারি, কখনো জানতে পারি না। কামু মুখোপাধ্যায় সিনেমা জগতে খুব উজ্জ্বল নক্ষত্র না হলেও উজ্জ্বল নক্ষত্রই ছিলেন। হয়তো তাকে আমরা সেইভাবে পাইনি, কিন্তু তাকে যেটুকু পেয়েছি তিনি তাতেই দর্শকের মনে দাগ কেটে গেছেন। এই বইটার শেষে লেখক একটা জায়গায় খুব সুন্দরভাবে বলছেন, যে আমি একটু পড়ে শোনাই, মানে একদম দুটো লাইন, যে প্রতিভা প্রকৃতি তাকে দিয়েছিল, প্রকৃতি নিজেই তার মূল্য দেয়নি, না জীবদ্দশায় না মৃত্যুর পর। অবশ্য তালিকায় তিনি একা নন। বাংলা চলচ্চিত্রের অন্ধকার আকাশে ডুবে থাকা এমন নক্ষত্রের সংখ্যা অনেক। কিন্তু এটা 200 পাতার একটা বই, 199 পাতা বই, দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত। এবং বইটা আগেই বললাম দীপারুণ ভট্টাচার্যের লেখা। বইটার প্রথম প্রকাশ 2024 সালের ডিসেম্বরে, আর দ্বিতীয় মুদ্রণই হয়েছে ওই 2024 ডিসেম্বরেই। তো বইটা আমি অনেকদিন সংগ্রহ করেছি, আমার পড়া হয়ে ওঠেনি। যখন পড়লাম মন ভরে গেল। বইটার প্রচ্ছদ করেছেন দিবাকর চন্দ, আর একবার দেখাবো। এবং এই ছবিটা দিয়ে বুঝতে পারছেন সোনার কেল্লারই একটা ছবি, আর এই যে ওনার আরেকটি ছবি যেটা ব্যাক কভারে রয়েছে। বললাম না, বিচিত্র জীবন, এবং তার যে সিনেমায় আসার যে অভিজ্ঞতা, তার যে সিনেমার অভিনয়ের প্রতি ভালোবাসা, সেটাও অসাধারণ, ডেডিকেশন অসাধারণ। এবং সত্যজিৎ রায়ের সঙ্গে সিনেমা করেছিলেন। অনেক সিনেমাতে উনি হয়তো মানে পর্দাতে নেই, কিন্তু ব্যাক ক্যামেরায় ছিলেন, প্রোডাকশনের কাজ করেছেন। এবং সত্যজিৎ রায় তথা রায় পরিবারের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল কর্মসূত্রেই। বইটা না যখন মানে লাস্টে একটা জায়গায় পড়ছিলাম, জীবনে উনি সম্বর্ধনা একবারই পেয়েছেন, সেইটার উল্লেখ আছে।
এবং সত্যজিৎ রায় যে ওনার কাছে কী ছিলেন সেখানে খুব সুন্দরভাবে উনি বলছেন যে মানে পড়তে পড়তে না সত্যি মানে চলে আসে। এবং লেখক একটা জায়গায় বলছেন বোধহয় কোনো চরিত্রের মুখ দিয়ে যে উনি বোধহয় যদি অভিনেতা না হতেন তাহলে ভালো মানে চাইলে ভালো লেখক হতে পারতেন। মানে কথা এত অসাধারণ, উনি মারপ্যাচ করতেন অনেকটা শিবরাম চক্রবর্তীর মতো, এবং সেটা সত্যি দারুণ লাগে। তো ওনাকে যখন ওই সম্বর্ধনা দেয়া হচ্ছে তো উনি সেখানে একটা কথা বলছেন যে মানে আপনি পড়তে গেলে মানে অ্যাটলিস্ট আমার তো পড়তে গিয়ে মনে হয়েছে এটা একটা রিয়েলাইজেশনের জায়গা। উনি যেটা বলছেন সেটা ওনার ক্ষেত্রে নয়, পৃথিবীর অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, প্রায় সব মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে পৃথিবীতে বেশিরভাগ মানুষই EEE মানে এন্ট্রান্স, এক্সপায়ারি, এক্সিট। উনি বলছেন আমার এক্সপায়ারি অনেক দিন হয়ে গেছে, এখন এক্সিটের অপেক্ষা করছি। তখন ওনার অনেক বয়স হয়ে গেছে। তবে হ্যাঁ, একজন HHH মানুষকে আমি দেখেছি, তার নাম সত্যজিৎ রায়, HHH, যার হেড, হ্যান্ড আর হার্ট ছিল। যেমন গভীর তার চিন্তা তেমনই সুন্দর তার কাজ, আর এইসবের থেকেও সুন্দর ছিল তার হার্ট। ওই রকম মনের মানুষ আমি আর দেখিনি। তিনি আমাকে চিনেছিলেন বলেই আজ আপনারা আমাকে ডেকেছেন। সম্বর্ধনা দেওয়ার প্রসঙ্গে বলছেন, আমি তার কল্পনার ফসল, তাকে বাদ দিলে আমার কোনো মূল্যই নেই। সম্বর্ধনাটা উনি নিতে চাননি অ্যাকচুয়ালি, যিনি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তার কথাতেও রাজি হননি। তারপরে সন্দীপ রায়, ওনার খুব প্রিয় মানুষ ছিলেন, সন্দীপ রায়কে একদম ছোটবেলা থেকে দেখেছেন। সত্যজিৎ রায় ওনার যে সন্তান সন্দীপ রায়, তো সন্দীপ রায় তখন বলাতে তারপর উনি আর ফেলতে পারেননি। এবং সন্দীপ রায়ের সঙ্গে একটা খুব সুন্দর সম্পর্ক ছিল। সন্দীপ রায়কে উনি ডাকতেন ব্যাপসন বলে, ব্যাপসন মানে বাবা শোনা না বলে ব্যাপসন, আর উনি ডাকতেন মানে সন্দীপ রায় ওনাকে ডাকতেন ক্যামসন, কামু মুখোপাধ্যায় থেকে ক্যামসন। বইটা প্রথম থেকে যখন পড়েছি ছাড়তে পারিনি, কিন্তু শুধু এটা জীবনই নয়, মানুষের জীবনের উপলব্ধিও বলা যেতে পারে। কামু মুখোপাধ্যায়ের একটা অত্যন্ত বর্ণময় চরিত্র তো বটেই, এবং তার সেই বর্ণময়তাকে বোধহয় আরও বাড়িয়ে তুলেছিলেন সত্যজিৎ রায়। বইটা খানিকটা এগোনোর পরেতেই ওনার জীবনে যখন সত্যজিৎ রায় এন্ট্রান্স হচ্ছে বা উনি সত্যজিৎ রায়ের সঙ্গে কর্মসূত্রে পরিচয় হচ্ছে, সেখান থেকে পড়তে আরও ভালো লাগে ইন দ্য সেন্সে মানে সেখানে কামু মুখোপাধ্যায়ের জীবনে যেমন আমরা জানতে পারছি, তেমনি অনেকটা সত্যজিৎ রায়ের সম্পর্কেও আমরা পড়তে পারছি। এবং সত্যজিৎ রায়ের বেশ কিছু শুটিং, সেখানে কিভাবে কামু মুখোপাধ্যায় ছিলেন, এবং সেই যে সময়টাকে আমরা পাই। সেখানে গুপি গাইন বাঘা বাইন আছে, সেখানে হীরক রাজার দেশে আছে, নায়ক আছে, কথা প্রসঙ্গে আরও অনেক কথাবার্তা এসেছে, সেইটা ভালো লাগে। সব মিলিয়ে অত্যন্ত একটা ভালো বই, যে বইটা ঠিক জীবনীমূলক বই বলে নয়, যে বইটা শুধু কামু মুখোপাধ্যায়ের জীবন বলে নয়, যে বইটা সত্যজিৎ রায়ের বলা কথা বলে নয়। আমার পড়তে গিয়ে কোথাও একটা মনে হয়েছে ম্যাজিক হলেও সত্যি কোথাও কামু মুখোপাধ্যায়ের বর্ণময় আখ্যান তো বটে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কোথাও জীবন বোধের কথা বলে। মানুষের যখন খুব টেনাসিটি থাকে, যখন খুব আগ্রহ থাকে কোনো বিষয়ের প্রতি, অথচ অনেক প্রতিকূলতা থাকে, তারপরেও সে মানুষটা এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কিছুটা তো সে এগোতে পারেই, এবং তারপরে তার জীবনে হয়তো অনেক অতৃপ্তি থাকতে পারে, সেটাকে তিনি কিভাবে গ্রহণ করছেন। বইটার এই ভিডিওটা যদি লেখক দেখেন, এটুকুনি বলবো যে এরকম একটা বই করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, দীপ প্রকাশনকে ধন্যবাদ। সত্যি অনেক দিন পরে এমন একটা বই পড়ে আমার তো চোখে জল এসে গেছিলো যখন শেষ করেছি। এবং একদম লেখক একদম শেষে বলছেন একটা কথায় যে কামাখ্যা প্রসাদের আখ্যান এখানেই শেষ হোক,
যন্ত্রণাময় সমাপ্তিটুকু থাকুক অলিখিত বর্ণমালায়, কিন্তু আমার মনে হয় যে তার মধ্যেও লেখক এমনভাবে ওনার জীবনের কথা তুলে ধরেছেন, কোথাও একটা মনের মধ্যে কষ্ট তো হয়, এবং একই সঙ্গে পাশাপাশি কামু মুখোপাধ্যায়কে হারানোর কষ্টটাও হচ্ছে, আবার সত্যজিৎ রায়কে হারানোর কষ্টটাও হচ্ছে। সব মিলিয়ে একটা খুব ভালো পাঠ অভিজ্ঞতা পেয়েছি। আশা করব যারা বইটা কখনো যদি এই ভিডিওটা আপনাদের সামনে আসে তাহলে দেখবেন এবং বইটা অবশ্যই হাতে তুলে নিয়ে পড়বেন, একদম হতাশ হবেন না। এবং একটা ফেলে আসার সময়কে, যে সময়টা অন্যরকম ছিল, যে সময়টা কলকাতা অন্যরকম ছিল, মানুষের মানসিকতাও বোধহয় অনেকটাই অন্যরকম ছিল, সেই সময়টাকে পাবেন একটা মানুষের জীবনের মধ্যে দিয়ে। আর এটুকুনি বলতে পারি যে কামু মুখোপাধ্যায় এই বইটা পড়ার পরে, মানে তাকে তো আমরা অধিকাংশ নেগেটিভ চরিত্রে দেখেছি, হয়তো তিনি যেগুলো করে গেছেন সেইভাবেই আমরা এরপরে দেখতে থাকবো, কিন্তু হয়তো মানুষটার প্রতি পার্সপেক্টিভটা, মানে একটা মানুষ তার ডেডিকেশনটা কি, তার মানে তিনি একটা নেগেটিভ চরিত্র করলেও তার অ্যাকচুয়ালি তিনি তো অভিনয় করছেন, এবং সেটার পেছনে তার যে পরিশ্রম, তার যে চিন্তা ভাবনা, এইগুলো যখন পড়ছি, তারপরে যখন আমি কোনো ছোট রোলেও কামু মুখোপাধ্যায়কে দেখব, তখন মনে হবে যে মানুষটা সম্বন্ধে ভাবতে ভালো লাগবে, অভিনয়টা দেখতে বোধহয় আরও 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 বেশি ভালো লাগবে, কারণ তখন একটা অন্য চিন্তা ভাবনা কাজ করবে। তো এইসব নিয়ে আজকে ম্যাজিক হলেও সত্যি এই বইটার কথা রাখলাম। আশা করি আপনারা সুযোগ পেলে পড়বেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের পছন্দ মতো বই পড়ুন আর ভালো থাকুন, কারণ জানবেন বইয়ের মতন বন্ধু হয় না। নমস্কার।